ওয়াশিংটন এবং মস্কো বিশ্বের দুই মেরুর দুই পরাশক্তি এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। বিস্ময়কর বিষয় হলো ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে আমেরিকা এবং এশিয়ার পাওয়ার হাউস রাশিয়া উভয়ই এখন ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্র নীতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে। আর এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে বড় হয়ে দেখা দিয়েছে দিল্লি ফ্যাক্টর। আমেরিকা চাইছে বাংলাদেশের রাজনীতিতে নির্দিষ্ট একটি দলের অবস্থান নিশ্চিত করতে। অন্যদিকে রাশিয়া চাইছে ঢাকার সাথে দিল্লির দূরত্ব কমাতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন এক জটিল সমীকরণের সামনে। এখন ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউনাইটেড নেশনসও মোর্চা খুলে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যা। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে। আর তাদের এই অ্যাকশন সত্যিই দেখার মতো। ভারত এতদিন যা বলে আসছিল সেটাই সত্যি প্রমাণিত হলো। আর পুরো দুনিয়া এখন নয়াদিল্লির অবস্থানের উপর একেবারে শিলমোহর লাগিয়ে দিয়েছে। মোল্লা ইউনূসের দিন শেষ হয়ে আসছে। মোল্লা ইউনূস যথারীতি যেমন কান্নাকাটি, আমরা তো স্যার ভোটটা চাই, আপনারা আমাদের সহায় হন, ভোটটা ভারত করতে দিতে চাইছে না, ভারত সেটাকে ভেস্তে দিতে চাইছে এবং এইসব ব্যাপারে তারা এই যাও করে সঙ্গে সঙ্গে একটি সপাট ধমক এবং তাকে পরিষ্কার পাছায় লাথি মারার মতো অবস্থা কি দিয়ে তাকে ধমকি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই প্রিয় দর্শক, সবাইকে বলছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বিশ্ব রাজনীতির সবচাইতে উত্তপ্ত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকা। ওয়াশিংটন এবং মস্কো বিশ্বের দুই মেরুর দুই পরাশক্তি এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। বিস্ময়কর বিষয় হলো ৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকে আমেরিকা এবং এশিয়ার পাওয়ার হাউস রাশিয়া উভয়ই এখন ঢাকার অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্র নীতি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করছে। আর এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে বড় হয়ে দেখা দিয়েছে দিল্লি ফ্যাক্টর। আমেরিকা চাইছে বাংলাদেশের রাজনীতিতে নির্দিষ্ট একটি দলের অবস্থান নিশ্চিত করতে। অন্যদিকে রাশিয়া চাইছে ঢাকার সাথে দিল্লির দূরত্ব কমাতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখন এক জটিল সমীকরণের সামনে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে রাশিয়ার পরামর্শ। এই দুয়ের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা টিকিয়ে রাখাই এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল থেকে শুরু করে হোয়াইট হাউস পর্যন্ত বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি নিয়ে হঠাৎ করেই বেশ সরগরম আলোচনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সেখানে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া বা নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি সাধারণ দৃষ্টিতে গণতন্ত্রের কথা মনে হলেও এর পেছনের ব্যাপারটা মোটেও এতটা সরল নয়। ট্রাম্প প্রশাসনের সাথে সংশ্লিষ্ট রিপাবলিকান কংগ্রেসম্যান এবং ডেমোক্রেটদের একটি অংশ মনে করছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলে তা দীর্ঘমেয়াদে অস্থিরতা তৈরি করবে। এখানে আমেরিকার আসল স্বার্থ গণতন্ত্র রক্ষা নয়, বরং দক্ষিণ এশিয়ায় তাদের সবচাইতে বড় মিত্র ভারতের স্বার্থ রক্ষা করা। ওয়াশিংটন খুব ভালো করেই জানে বাংলাদেশে ভারতের সবচাইতে বিশ্বস্ত বাজি হলো আওয়ামী লীগ। গত ১.৫ দশকে ভারত যেভাবে এই দলের মাধ্যমে বাংলাদেশে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, ৫ আগস্টের পর সেই সাজানো বাগান অনেকটাই এলোমেলো হয়ে গেছে। ফলে ভারত এখন ওয়াশিংটনের মাধ্যমে ঢাকার উপর চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের মূল বার্তা হলো দিল্লিকে শান্ত রাখতে হলে আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস দিতে হবে। আমেরিকা তাদের ইন্দো প্যাসিফিক পরিকল্পনায় ভারতকে কোনোভাবে অসন্তুষ্ট করতে চায় না। তাই গণতন্ত্রের দোহাই দিয়ে তারা মূলত ভারতের এজেন্ডায় বাস্তবায়নের চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ যখন স্বৈরাচারের পতনের পর নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে, তখন মার্কিন এই চাপ জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক স্পষ্ট অবস্থান। আমেরিকা যখন গণতন্ত্রের মোড়কে দিল্লির হয়ে ব্যাট ধরছে, তখন রাশিয়া মাঠে নেমেছে সরাসরি। ঢাকার রুশ দূতাবাস এবং মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক সপ্তাহে বেশ সক্রিয় ভূমিকা পালন করছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি যে বার্তা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাশিয়ার পক্ষ থেকে ঢাকাকে স্পষ্টভাবে বলা হয়েছে ভারতের সাথে উত্তেজনা কমিয়ে ফেলতে। মস্কোর এই পরামর্শের পেছনে রয়েছে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। রাশিয়া খুব ভালো করেই জানে বাংলাদেশ যদি ভারতের থেকে বেশি দূরে সরে যায় তবে সেই শূন্য স্থান পূরণ করতে এগিয়ে আসবে আমেরিকা। বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি বা সামরিক উপস্থিতি রাশিয়া এবং ভারত উভয়ের জন্যই হুমকির কারণ। পুতিন প্রশাসন চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব আরো বাড়ুক। যেহেতু ভারত রাশিয়ার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অস্ত্র ক্রেতা, তাই মস্কো চায় ঢাকা ও
দিল্লির সম্পর্ক উষ্ণ থাকুক, যাতে করে এই অঞ্চলে তৃতীয় কোনো পক্ষ, বিশেষ করে আমেরিকা, নাক গলানোর সুযোগ না পায়। রাশিয়ার এই অবস্থান প্রমাণ করে তারাও বাংলাদেশের জনগণের আবেগের চেয়ে ভারতের নিরাপত্তা এবং নিজেদের আঞ্চলিক প্রভাবকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা চায় ঢাকা যেন দিল্লির সাথে মিটমাট করে নেয়, যাতে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে। এমন পরিস্থিতিতে প্রফেসর ইউনূসের সরকার এক অদ্ভুত দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে। দৃশ্যত আমেরিকা এবং রাশিয়া একে অপরের চরম শত্রু হলেও বাংলাদেশ ইস্যুতে তারা অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলে গেছে। সেই বিন্দুটি হলো ভারত। আমেরিকা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে জায়গা দাও যাতে ভারত খুশি থাকে, আর রাশিয়া বলছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করো যাতে আমেরিকা এখানে ঘাঁটি গাড়তে না পারে। অর্থাৎ দিন শেষে দুই পরাশক্তি বাংলাদেশকে দিল্লির বলয়ে রাখার জন্য পরোক্ষ ও প্রত্যক্ষ চাপ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ যে পরিবর্তনের ডাক দিয়েছে, সেখানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রয়েছে। 5 আগস্টের বিপ্লবের অন্যতম প্রধান স্পিরিট ছিল ভারতের অনধিকার চর্চা এবং দাসত্ব থেকে মুক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক মোড়লরা সেই স্পিরিটকে দমিয়ে রেখে আবারও পুরনো ছক কষছে। আমেরিকা তাদের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবং কংগ্রেসের আলোচনায় মানবাধিকার বা গণতন্ত্রের কথা বললেও তাদের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো এবং ভারতকে হাতে রাখা। আর এই কাজের জন্য তারা বাংলাদেশের উপর দিল্লির আধিপত্য মেনে নিতেও প্রস্তুত। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় লবিস্টরা এখন দিনরাত কাজ করে যাচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য হলো ট্রাম্প প্রশাসনকে এটা বোঝানো যে বাংলাদেশে ইসলামী মৌলবাদ বাড়ছে এবং হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে। যদিও এসব তথ্যের অধিকাংশেরই সত্যতার লেশ মাত্র নেই এবং বাংলাদেশ সরকার বারবার এর প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ভারতীয় মিডিয়া এবং তাদের লবিস্টরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমেরিকাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর ফলে মার্কিন আইন প্রণেতারা মনে করছেন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। অথচ বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে গত 15 বছরে স্থিতিশীলতার নামে কিভাবে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং গুম খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল। অন্যদিকে রাশিয়া তাদের ঐতিহাসিক সম্পর্কের জায়গা থেকে ভারতকে সমর্থন দিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন আন্তর্জাতিকভাবে কিছুটা কোণঠাসা। এই সময়ে ভারতের মতো বড় অর্থনৈতিক দেশের সমর্থন তাদের খুব প্রয়োজন। তাই ভারতের অনুরোধে রাশিয়া বাংলাদেশের উপর কূটনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে। রুশ রাষ্ট্রদূতের পরামর্শকে কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে দেখা হলেও এটি মূলত ঢাকার পররাষ্ট্রনীতিতে এক ধরনের হস্তক্ষেপ। তারা চাচ্ছে বাংলাদেশ যেন সীমান্ত হত্যা, পারিবণ্টন বা বাণিজ্যের মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে ভারতের সাথে উচ্চবাচ্য না করে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী, কিন্তু রাজনীতি এবং কূটনীতির মাঠ সম্পূর্ণ ভিন্ন। এখানে ব্যক্তিগত ইমেজের চেয়ে রাষ্ট্রের স্বার্থ এবং পরাশক্তিদের সমীকরণ বেশি কাজ করে। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত বেশ ধীর স্থিরভাবে এগোচ্ছে। তারা আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, আবার রাশিয়ার সাথেও যোগাযোগ রাখছে। তবে আসল পরীক্ষাটা হলো ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। ভারত এখনো তাদের হারানো প্রভাব ফিরে পাওয়ার জন্য মরিয়া। তারা সীমান্তে অস্থিরতা তৈরি করা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সব ধরনের কার্ড খেলছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সখ্যতা বেশ পুরনো। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত চাইবে ওয়াশিংটনকে ব্যবহার করে ঢাকার ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে। বিশেষ করে নির্বাচনের সময়সীমা এবং তাতে কাদের অংশগ্রহণ থাকবে সেই বিষয়ে তারা প্রভাব বিস্তার করতে চাইবে। ঢাকার রাস্তায় হিংসার তাণ্ডব দেখে এবার ক্ষোভে ফেটে পড়ল আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জ বা ইউএন। সোজাসুজি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। এখন ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউনাইটেড নেশনসও মোর্চা খুলে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যা। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে। আর তাদের এই অ্যাকশন সত্যিই দেখার মতো। ভারত এতদিন যা বলে আসছিল সেটাই সত্যি প্রমাণিত হলো। আর পুরো দুনিয়া এখন নয়াদিল্লির অবস্থানের উপর একেবারে শিলমোহর লাগিয়ে দিয়েছে। বর্ডারেও হালচাল শুরু হয়ে গেছে। বাংলাদেশে চলতে থাকা এই উথাল পাতাল এখন এমন এক বিপজ্জনক মোড় নিয়ে নিয়েছে যার আওয়াজ শুধু এশিয়া নয়, 7 সমুদ্র পার করে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। এতদিন যাকে শুধু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ সেই ইস্যুটা বিশ্বের সবচেয়ে বড় পঞ্চায়েতের টেবিলে চলে এসেছে। বাংলাদেশের রাস্তায় আজ যা কিছু হচ্ছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। দর্শক, এই গল্পটা কিন্তু শুধু কিছু বিবৃতির নয়, এটা একটা বিশাল জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক পরিবর্তনের গল্প। যখন ভারত বারবার দুনিয়াকে সতর্ক করছিল তখন অনেকেই চুপ ছিল, কিন্তু এখন যখন জল মাথার উপর দিয়ে চলে গিয়েছে, একদিকে ঢাকায় অস্থির পরিবেশ আর অন্যদিকে পশ্চিমের সেই সব দেশ যারা নিজেদের একেবারে মানবাধিকারের চ্যাম্পিয়ন বলে দাবি করে, তারাও এখন নিজেদের নীরবতা ভাঙতে বাধ্য হচ্ছে। তাহলে হঠাৎ কি এমন হলো যে রাতারাতি রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাইকে এত কড়া ভাষায় কথা বলতে হচ্ছে? কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতের সাথেও আমেরিকা দলবল নিয়ে নেমে পড়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে?
আর এই পুরো ঘটনায় ভারতের কূটনৈতিক জয় কিভাবে লুকিয়ে আছে। দর্শক, এই প্রতিবেদনে আমরা এই ধামাকাদার খবরের পুরো ইনসাইড স্টোরি আপনাদের বলবো। তো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন, আর এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আসলে পুরো ব্যাপারটা কি, কেন হঠাৎ ঢাকার সরকার এখন দুনিয়ার নিশানায় চলে এলো, আসুন এই কূটনৈতিক আর গ্রাউন্ড রিয়ালিটির এক একটা জট খুলি। সবার আগে সেই পরিস্থিতিটা বুঝুন যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে তা আর কারো অজানা নয়, কিন্তু এখন বিষয়টা আর শুধু রাজনৈতিক বিরোধের মধ্যে আটকে নেই। টার্গেট বদলে গেছে, ভিড়ের বা মবের চেহারাও বদলে গেছে। আর সেই ভিড়ের শিকার হচ্ছেন কারা? সেই সব সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো লেনাদেনা নেই। যখন ঢাকার রাস্তায় আইনের শাসন শেষ হতে শুরু করলো, তখন বিশ্ব বুঝতে পারলো যে এই আগুন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূসের সরকার, যাদের উপর দুনিয়ার অনেক আশা ছিল, তারা কি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে? কট্টরপন্থী শক্তিরা কি এখন সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে গেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের এই বয়ান কি বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় ভূমিকম্প আনতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমি এই প্রতিবেদনের পরের অংশে দিচ্ছি। দর্শক, গল্পের সবচেয়ে বড় টুইস্ট তখন এলো যখন রাষ্ট্রপুঞ্জ বা ইউএন তাদের নীরবতা ভাঙল। দেখুন, সাধারণত রাষ্ট্রপুঞ্জ কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে এত জলদি এবং এত কঠোরভাবে নাক গলায় না, কিন্তু এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে। ইউএন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক যে বয়ান দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটা কড়া সতর্ক বার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, কূটনীতির দুনিয়ায় এই শব্দগুলোর ওজন অনেক বেশি। ডুজারিক সোজাসুজি বলেছেন, অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব যে তারা প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। দর্শক, খেয়াল করবেন, এখানে প্রতিটি নাগরিকের উপর জোর দেওয়া হয়েছে, যার সোজা ইঙ্গিত সেই সংখ্যালঘুদের দিকে, যারা গত কিছু সময়ে ক্রমাগত হিংসার শিকার হচ্ছেন। ইউএন পরিষ্কার করে দিয়েছে যে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে কারো সাথে বৈষম্য করা চলবে না। ঢাকার গদিতে বসা ইউনূস সরকারের জন্য এই বার্তা কোনো বড় ঝটকার চেয়ে কম নয়। ইউএনের মানবাধিকার হাই কমিশনারও এই আগুনে ঘি ঢালার কাজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে সেখানে নির্বাচন হওয়ার কথা, আর যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে নির্বাচনের কোনো মানেই থাকবে না। অর্থাৎ বিশ্ব এখন বাংলাদেশকে একটা ডেডলাইন আর ওয়ার্নিং দুটোই দিয়ে দিয়েছে। হিংসা এখনই থামাতে হবে, নইলে এর ফলাফল খুব খারাপ হতে পারে। কিন্তু দাঁড়ান, ইউএন তো শুধু শুরু ছিল। আসল ধামাকা তো তখন হলো যখন দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকাও এই ইস্যুতে চোখ রাঙালো। আমেরিকা, যারা সাধারণত কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ায় খুব মেপে মেপে কথা বলে, এবার তারাও ভারতের উদ্বেগকে এক প্রকার মৌন সমর্থন দিয়েছে। আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তাদের সংসদের নিম্নকক্ষের দুই প্রধান সংসদ রাজা কৃষ্ণমূর্তি এবং সুহাস সুব্রমণিয়াম মোর্চা সামলে নিয়েছেন। দেখুন, এরা কোনো ছোটখাটো নেতা নন। ওয়াশিংটনের পাওয়ার করিডোরে এদের কথার বেশ ওজন আছে। রাজা কৃষ্ণমূর্তি যে ঘটনার উল্লেখ করেছেন তা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি দীপুচন্দ্র দাসের সাথে হওয়া মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে এটাকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেছেন। তিনি স্পষ্ট করেছেন, ভিড়ের দ্বারা করা বিচার কোনো বিচার নয়। সুহাস সুব্রমণিয়ামও ঢাকায় সংখ্যালঘুদের উপর হওয়া হামলা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, যখন আমেরিকার সংসদরাই এই বয়ান দেন, তখন তার মানে পরিষ্কার, আমেরিকান প্রশাসন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে একদমই খুশি নন। এটা ভারতের জন্য একটা বিশাল বড় কূটনৈতিক সাফল্য। যে কথা ভারত কাল পর্যন্ত একা বলছিল, আজ আমেরিকার নীতি নির্ধারকরা সেই একই কথার পুনরাবৃত্তি করছেন। এখন এই হিংসার ব্যাকগ্রাউন্ডটা বোঝা খুব জরুরি, যে আসলে আগুনের ফুলকিটা এলো কোথা থেকে। দেখুন, এসব শুরু হয়েছিল উসমান হাদির মৃত্যুর পর। হ্যাঁ, যে কোনো দেশে একটা মৃত্যুর পর প্রতিবাদ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু এখানে সেই ক্ষোভটাকে হাইজ্যাক করে নেওয়া হলো। ঢাকা আর অন্যান্য বড় শহরে যে প্রতিবাদ শুরু হয়েছিল তা দেখতে দেখতেই হিংসাত্মক সংঘর্ষ, অগ্নিসংযোগ আর ভাঙচুরে বদলে গেল, লুটপাটে বদলে গেল। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, এই রাজনৈতিক হিংসাকে একটা সাম্প্রদায়িক রং দিয়ে দেয়া হলো। ভিড়, যার কোনো মুখ হয় না, তারা নিজেদের রাগ সেই সব মানুষের উপরে মেটাতে শুরু করলো যারা দুর্বল, যারা সংখ্যালঘু। দীপুচন্দ্র দাসের সাথে যা হলো তাকে হেট ক্রাইম বা ঘৃণাভিত্তিক অপরাধের শ্রেণীতে রাখা হচ্ছে। এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র মনে হচ্ছে, যেখানে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কিছু কট্টরপন্থী শক্তি নিজেদের এজেন্ডা চালাচ্ছে। দেখুন, গত এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে আন্দোলন এখন ডালভাত হয়ে গেছে। কিন্তু এখন এই আন্দোলনে অরাজকতার রূপ নিয়েছে আন্দোলনটা। কট্টর শক্তিরা যারা আগে লুকিয়েছিল, এখন তারা প্রকাশ্যের সামনে চলে এসেছে। উদারবাদী চিন্তাধারার মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এখন সফট টার্গেট হয়ে গেছে।
এটা ঠিক সেই পরিস্থিতি যার ব্যাপারে ভারত লাগাতার সতর্ক করে আসছিল, যে যদি সেখানে মৌলবাদকে বা এই কট্টরপন্থীকে আটকানো না যায় তবে তার প্রভাব পুরো অঞ্চলের উপরে পড়বে। আচ্ছা, এবার কথা বলি সেই মানুষটির ব্যাপারে যার কাঁধে এই মুহূর্তে পুরো বাংলাদেশের দায়িত্ব, মোহাম্মদ ইউনূস, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল। আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন, তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। প্রথম, দেশের ভিতরে জ্বলতে থাকা হিংসার আগুন, যা নেভাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। 2, সংখ্যালঘুদের বাড়তে থাকা নিরাপত্তাহীনতা, যা তার সবাইকে নিয়ে চলার প্রতিশ্রুতির পোল খুলে দিয়েছে। 3, এখন আন্তর্জাতিক চাপ বেড়ে গিয়েছে। যখন ইউএন এবং আমেরিকার মতো পাওয়ার হাউস প্রশ্ন করতে শুরু করে, তখন বুঝে নিন আপনার সম্মান বেকায়দায় পড়েছে। সেই দিন গেছে যখন এসব বিষয়কে ধামাচাপা দেওয়া যেত। আজকের ডিজিটাল যুগে প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও দুনিয়ার সামনে চলে আসছে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। তাদের বলতে হবে যে যখন ভিড় নিরপরাধ মানুষদের টার্গেট করছিল, তখন তাদের পুলিশ, তাদের প্রশাসন কোথায় ছিল? এই আন্তর্জাতিক চাপ শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে এর প্রভাব বাংলাদেশের আর্থিক সাহায্য এবং বাণিজ্যিক সম্পর্কের উপরও পড়তে পারে। দর্শক, এটা জিওপলিটিক্সের সেই খেলা যেখানে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া হয়। আমেরিকার এই মুহূর্তে ভারতের অবস্থানের সাথে দাঁড়ানোটা চীনের কাছেও কিন্তু একটা বড় সংকেত। আমরা জানি চীন সবসময় বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সেখানে অরাজকতা ছড়াচ্ছে, তখন পশ্চিমী দেশগুলো ভারতকেই এই অঞ্চলে স্থিরতার একমাত্র পিলিয়ার হিসাবে মানছে। আমেরিকা জানে যদি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হয়, তাদের প্রভাব বিস্তার করতে হয়, তবে ভারতের কথাকে উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতেই হবে যে তারা কট্টরপন্থীদের চাপে পড়ে দেশ চালাতে পারে না। যদি তারা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত না করে, তবে 2026-এর নির্বাচন পর্যন্ত তাদের সরকার টিকে থাকবে কিনা তা বলা মুশকিল। এটা ভারতের সফট পাওয়ার বা হার্ড ডিপ্লোম্যাসির একটা দারুণ মিক্সচার, যে আজ দুনিয়ার বড় বড় দেশ সেই ভাষাতেই কথা বলছে যা নয়াদিল্লি বলছে। দর্শক, এই পুরো ঘটনায় আর একটা দিক আছে যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। সেটা হলো রাষ্ট্রপুঞ্জের এটা বলা যে শান্তি এবং সুরক্ষিত পরিবেশ জরুরি। এটা প্রমাণ করে যে ওখানকার সিস্টেম বা ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে। পুলিশ স্টেশনে হামলা, সরকারি বিল্ডিংয়ে আগুন লাগানো, এগুলো কোনো গণতন্ত্রের লক্ষণ নয়, বরং এটা মব রুল বা ভিড়তন্ত্রের লক্ষণ। আজ যখন বিশ্ব জেগে উঠেছে, তখন আশার একটা আলো দেখা দিয়েছে যে হয়তো এবার ওখানকার সরকারের ঘুম ভাঙবে বা জেগে উঠবে এবং কোনো জোরালো পদক্ষেপ নেবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।